তুমি বোধহয় আমার কথাটা ঠিকভাবে এখনো বুঝতে পারোনি। আমাকে সবাই ক্লেভার নেকড়ে বলে। তুমি গাছে বসে বসে এরমভাবে কাঁদছো, মারার থাকলে তো কখনই মেরে ফেলতে। হ্যাঁ, তুই তো সত্যিকারের খুবই চালাক নেকড়ে। দুষ্ট রাক্ষস হল সারস। একটা জঙ্গলে একজন সাধু তপস্যা করছিল। তখনই হঠাৎ সেখানে এক ভয়ঙ্কর রাক্ষস উড়ে আসে, আর সে সেই সাধুর তপস্যা ভঙ্গ করতে লাগে। এ কি করলি তুই রাক্ষস? আমার এত বছরের তপস্যা ভেঙে দিলি। এসব করতে খুব মজা লাগে আমার। তোকে অভিশাপ দিচ্ছি, আজকের পর থেকে তুই নিজের রাক্ষস রূপে কিচ্ছু করতে পারবি না। এই রূপে তোর কোনো শক্তি কোনো কাজে লাগবে না। এটা বলে সাধু অদৃশ্য হয়ে যায়, কিন্তু রাক্ষস সাধু সেই অভিশাপের উপহাস করে আর সেখান থেকে চলে যায়। রাস্তায় ও একটা চিতাকে দেখতে পায়। দেখ কি শান্তির ঘুম ঘুমাচ্ছে একে এখনই উঠিয়ে ফেলে দেবো। যেই রাক্ষস চিতাকে ঘুম থেকে ওঠায়, অমনি চিতা ওর উপর হামলা করে দেয়। রাক্ষসের জাদু শক্তি তো কাজই করছিল না, তো রাক্ষস নিজের প্রাণ বাঁচিয়ে কোনোভাবে সেখান থেকে পালায়। এ কি রে, এই সাধু তোর অভিশাপ তো কাজ করলো রে। এইভাবে কেউ আমাকে যখন তখন ক্ষতি করতেই পারে, কি করি? রাক্ষস তখন উদাস হয়ে এক গাছে বসে যায়, আর তখনই সেই রাস্তা দিয়ে এক বুদ্ধিমান শেয়াল যাচ্ছিল। আর রাক্ষসকে উদাস দেখে সেই শেয়াল বলে, আমাকে এই জঙ্গলে সবাই চালাক নেকড়ে বলে, তাই জন্য আমার নাম ক্লেভার নেকড়ে। চলে যা এখান থেকে, না হলে তোকে মেরে ফেলবো। তুমি বোধহয় আমার কথাটা ঠিকভাবে এখনো বুঝতে পারোনি। আমাকে সবাই ক্লেভার নেকড়ে বলে। তুমি গাছে বসে বসে এরমভাবে কাঁদছো, মারার থাকলে তো কখনই মেরে ফেলতে। হ্যাঁ, তুই তো সত্যিকারের খুবই চালাক নেকড়ে। তাহলে রাক্ষস আমাকে বলো, কি হয়েছে তোমার সাথে, যার কারণে তুমি গাছের মধ্যে এরমভাবে মন দুঃখ করে বসে আছো? কিন্তু তুই আমার সাহায্য কেন করবি? আর এমনিতেও কেউ সাহায্য আমার করতে পারবে না। আরে আমাকে বলো তো, হতে পারে আমার মাথায় এমন কিছু বুদ্ধি এসে গেল যাতে তোমার সমস্যার সমাধান হয়ে যেতে পারে। রাক্ষস তখন সব ঘটনা চালাক শেয়ালকে বলে। আর রাক্ষসের কথা শুনে চালাক শেয়াল একটু চিন্তায় পড়ে যায়। হঠাৎ তখনই ওর মুখে এক কুটিল হাসি আসে। আমি তোমার সাহায্য করতে পারি, কিন্তু একটা শর্ত আছে। হ্যাঁ, কি শর্ত? প্রথমে কথা দাও যে রোজ আমাকে একটা শিকার খুঁজে দেবে। তুমি নিজেও তো স্বীকার করতে পারো। না, এই জঙ্গলের যে রাজা আছে না, সে খুব দয়ালু। যদি জানতে পারে যে আমি শিকার করছি, তাহলে তো আমাকে একবারেই মেরে ফেলবে। ঠিক আছে, তোমার শর্তে আমি রাজি। তো শোনো, ওই সাধু তোমাকে কি বলেছে, যে তোমার রাক্ষস রূপে তুমি কারোর কোনো ক্ষতি করতে পারবে না, বুঝলে? যদি তুমি নিজের রূপটা বদলে ফেলো, তাহলে তো তোমার শক্তি আবার আগের মতন কাজ করবে। শিয়ালের এই কথা শুনে রাক্ষসের মুখে হাসি চলে আসে। হ্যাঁ, এই কথাটা তো আমি ভাবিনি। তাহলে আমি একটা কাজ করি, জঙ্গলের রাজা সিংহর রূপ নিয়ে নি, তারপর ওকে মেরে রাজা হয়ে যাব। আর তুমি নিশ্চিন্তে জঙ্গলে যত ইচ্ছে তত শিকার করে খেও। এটা ভুল করেও করো না। যদি তুমি এটা করো, তো সাধুর নজর আবার পড়বে তোমার উপর। তারপর হয়তো এমন অভিশাপ দিল, তোমার সব শক্তি একেবারে লাটে উঠবে। তাহলে তুমি বলো, কোন জানোয়ারের রূপটা নেব আমি? রাক্ষসের এই কথা শুনে শিয়াল আবার চিন্তায় মগ্ন হয়ে যায়। তুমি এমন একজনের রূপটা নিয়ে নাও যাকে সবাই ভালোবাসে। তুমি সারস রূপটা নিয়ে নাও। সারসকে কেউ ভয় পায় না, সবাই ওকে খুব ভালোবাসে, বুঝলে? কেউ তোমার উপরে কোনো সন্দেহ করবে না। শিয়ালের এই প্রস্তাব রাক্ষসের খুব পছন্দ হয়, আর ও দেখতে দেখতেই সারসের রূপ ধারণ করে নেয়। শিয়াল তারপর রাক্ষসকে সারস রূপে জঙ্গলের বাকি পশুদের সাথে পরিচয় করিয়ে দেয়, আর সবাই খুব খুশিও হয়। জঙ্গলের রাজা সিংহ সারসের খুব প্রশংসা করে, আর চালাক শিয়ালকেও বলে, তোমার এই বন্ধুকে
আমার খুব পছন্দ হয়েছে ক্লেভার নেকড়ে। আচ্ছা, আমি তো জঙ্গলের রাজা, তাই প্রশ্নটা আমার করাটা স্বাভাবিক। এই সারসের সাথে তোমার বন্ধুত্ব কোথায় আর কিভাবে হয়েছে? এই বেচারা অনাথ, অন্য জঙ্গলেই একলা থাকতো। ওখানকার জানোয়ার একে খুব বিরক্ত করতো, তাই একে আমি ওইখানেই পেলাম। এখন এ আমার সাথেই থাকবে। এটা তুমি খুব ভালো করেছো। আর সেদিন থেকে শিয়াল সারসের সাথে থাকতে লাগে। সন্ধ্যের সময় শিয়াল সেই রাক্ষস সারসকে বলে, সকাল থেকে তো সন্ধে হয়ে গেল, খুব খিদে পেয়েছে আমার। যাও, আমার জন্য শিকার নিয়ে এসো। রাক্ষসী সারসের শিয়ালের এরকম আদেশ দেওয়া মোটেও পছন্দ হয়নি, কিন্তু ও চুপচাপ সেখান থেকে চলে যায়। আর কিছু দূর যাওয়ার পর ও ছোট্ট একটা ছাগলের বাচ্চা দেখতে পায়, যার নাম গুল্লু ছিল। গুল্লু সারসকে দেখে খুব খুশি হয়। তোমার নাম কি? আমার নাম গুল্লু, তুমি কি আমার সাথে খেলবে? হ্যাঁ, তুমি ক্লেভার নেকড়ের পেটে গিয়ে শান্তিতে খেলা করো। আর এটা বলে সেই রাক্ষসরূপী সারস সেই ছাগলকে মেরে দেয়। ওর চোখ দিয়ে লাল রক্ত বেরোতে লাগে, আর গুল্লু তখনই মারা যায়। আর সারসরূপী রাক্ষস গুল্লুকে তুলে শিয়ালের কাছে নিয়ে আসে। আরে বাহ, এই গুল্লুকে দেখে তো সবসময় আমার জিভ থেকে জল টপকাতো। তুমি তো প্রথম দিন আমার পছন্দের খাবার আমাকে এনে দিয়েছো, খুব খুশি হয়েছি। কিন্তু আমারও তো খুব জোর খিদে পেয়েছে, কি খাবো আমি? আরে তুমি তো নিজের জন্যও শিকার করে আনতে পারতে। আচ্ছা, তুমি কি খাও? আমার মানুষের মাংস আর তাদের রক্ত পছন্দ। এই জঙ্গলে তুমি মানুষ পাবে না, শুধু জানোয়ারই পাবে। আচ্ছা, এক কাজ করো, মন্টু হাতির একটা বাচ্চা আছে, খুব সোজা সরল, খুব মোটা সোটা, ওকে খেয়ে খুব মজা পাবে। আর সারসরূপী রাক্ষসকে মন্টু হাতের সেই ছেলেকে মেরে ফেলে, আরও রক্ত খেয়ে নেয়। আর সেদিনের পর থেকেই জঙ্গলে মাঝে মধ্যেই পশুরা গায়েব হতে লাগে। জঙ্গলের পশুরা বেশ ভয়ে ভয়ে থাকতে লাগে, কিন্তু চালাক শিয়াল সারসের সাথে আরাম করে ঘুরে বেড়াতে লাগে। কিছু মাস পরে মন্টু হাতি জঙ্গলের রাজার কাছে এসে বলে, শিগগিরই এই রহস্যজনক মৃত্যুটাকে খোঁজ করুন মহারাজ, না হলে তো আস্তে আস্তে জঙ্গল শেষ হয়ে যাবে। আমিও কিছু ঠিক করে বুঝতে পারছি না মন্টু, তোমার ছেলের মৃত্যুর জন্য আমি খুব দুঃখিত। জঙ্গলের সব জানোয়ার খুব আতঙ্কে থাকে মহারাজ। আর মন্টু হাতির মাথায় তখনই একটা বুদ্ধি আসে। কিন্তু মহারাজ, ক্লেভার নেকড়ে জঙ্গলে খুব আনন্দে ঘুরতে থাকে। না মন্টু, ক্লেভার নেকড়ে অনেক বুদ্ধিমান, আমি ওকে রহস্য ফাঁস করার দায়িত্ব দিয়েছি। আচ্ছা মহারাজ, কিছু গন্ডগোল আছে। যবের থেকে সারস ক্লেভার নেকড়ের সাথে থাকছে, তবের থেকে জঙ্গলে এরকম ঘটনা ঘটেই চলেছে। হ্যাঁ, আর নেকড়েও খুব মোটা সোটা হয়ে গেছে। মন্টু হাতি, এবার এসো, আমি দেখছি কি করা যায়। আর সেদিনের পর থেকে জঙ্গলের রাজা চুপচাপ শিয়াল আর সারসের ওপর নজর রাখতে লাগে। আর একদিন জঙ্গলের রাজা চালাক শিয়াল আর সেই সারসের কথা শুনে ফেলে। হ্যাঁ, মন্টু হাতি তার মানে ঠিক ধরেছিল, এ সারসরূপী একটা রাক্ষস। বুদ্ধি দিয়ে একে হারাতে হবে। সঙ্গে সঙ্গে যদি আক্রমণ করি, হয়তো হেরে যেতে পারি আমি। একদিন সারসরূপী রাক্ষস হাঁটছিল, তখনই ওর সামনে জঙ্গলের রাজা এসে যায়। আমি জানি যে তুমি একটা রাক্ষস। আচ্ছা, আমার রহস্যটা তুই জেনে গেছিস, তার মানে তোর মৃত্যুটা এখন নিশ্চিত। নিজের মৃত্যুকে যদি ভয় পেতাম, তোর কাছে এইভাবে আমি আসতাম না। আমি জানি যে তুই একটা রাক্ষস, খুব সাংঘাতিক। মানুষ আর সবাই তোকে খুব ভয় পায়, কিন্তু তুই নেকড়ের গোলামি করছিস রে। ক্লেভার নেকড়ে এমনভাবে তোকে অর্ডার দেয় যেন তুই ওর চাকর। তুই কি চাস? আমি জঙ্গল ছেড়ে চলে যাচ্ছি, তুই এখন রাজা হয়ে যা আমার রূপটা ধারণ করে, আর নেকড়েকে মেরে ফেল তুই, না হলে কোন দিন বুদ্ধি খাটিয়ে ও তোকেই মেরে ফেলবে। এটা বলে জঙ্গলের রাজা জঙ্গল ছেড়ে চলে যায়। আর সারসরূপী রাক্ষস রেগে গিয়ে চালাক শিয়ালের কাছে বলে, তুই আমাকে অনেক চাকরের মতন খাটিয়েছিস রে নেকড়ে,
আর এই সময়টা এখন শেষ। জঙ্গলের রাজা জঙ্গল ছেড়ে চলে গেছে, তাই আমি এখন নতুন রাজা। তোর কথা কেন শুনবো আমি? চালাক শেয়াল কিছু বলার আগেই রাক্ষস ওকে মেরে ফেলে, কিন্তু পরক্ষণে একটা তীর সারসের গলায় গিয়ে বিঁধে যায়। সারসরূপী রাক্ষসের তখনই মৃত্যু হয়ে যায়, আর সে তীর আর কেউ নয়, সে সাধু বাবাই চালিয়েছিল। আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। ভালো হয়েছে সময় থাকতে আমাকে সবকিছু জানিয়ে দিয়েছ, না হলে এই রাক্ষস কে জানে নিজের রূপ ধারণ করে কতজনকে মারতো, জঙ্গল শেষ করে দিত, তারপর মানুষদেরকেও খেতে চলে আসতো। আর সাধু বাবা চলে যান। এই সাধুকে কোথায় পেলেন? যখন তুমি আমার কাছ থেকে গেলে আমি গভীর চিন্তায় খুব ডুবে পড়েছিলাম। তখন এই সাধুকে জঙ্গলে আমি দেখতে পাই, আর সেই নেকড়েকে মারার জন্য উপায়টা আমায় দিয়েছিল। সেই দিন থেকে জঙ্গলের সব পশুরা সুখে শান্তিতে থাকতে লাগে। আরে বাহ, কত সুস্বাদু আর বড় ডিম! বলে নিজে হাঁ করে একটা ডিম খেয়ে ফেলে। আহা, আজ তো লটারি লেগে গেল ভাই। এটা বলে ও দ্বিতীয় ডিমটার উপরও হামলা করে আর সেটাও খেয়ে নেয়। বাহ, মজা এসে গেল আজ তো। এখন আমি শিগগিরই গিয়ে নিজের গর্তে ঢুকে পড়ি। সঞ্জয় বন একটা খুবই সুন্দর জঙ্গল ছিল। এখানে অনেক বড় বড় সবুজ গাছ, পাহাড় আর পুকুর ছিল। সেই পুকুরে কিছু হাঁসের দল থাকতো, আর সব পশুরা সেই পুকুরে জল খেতে আসতো। সেই পুকুরে ডাক আর ড্রেক নামের একটা জোড়া ছিল। একদিন ড্রেক পুকুরের পাশে তাদের বাসায় দুটো ডিম দেয়। ডাক আর ড্রেক তাদের দুটো ডিম দেখে খুব খুশি ছিল। ওরা তাদের খুব যত্ন করা শুরু করে। পুকুরের কিছুটা দূরে একটা সাপ তার গর্তে থাকতো, আর ওখান থেকে ও সবার উপর নজর রাখতো। যখন সাপের নজর ওই বাসায় রাখা ডিমের উপর পড়ে, তো ও খুশি হয়ে যায়। আরে বাহ, কি বড় বড় ডিম রে! যদি এটা আমি খাবার সুযোগ পাই, মজা এসে যাবে। একবার দুজন খালি এখান থেকে যাক। যখন সন্ধে হয়ে যায়, তো পুকুর পাড়ে এক ঈগল আসে জল খেতে। তারপর সেই হাঁসের দল আসে। আরে ডাক আর ড্রেক, এটা কি তোমাদের ডিম? হ্যাঁ, আজ সকালে তো পেরেছি। ও, এই জন্যই সকাল থেকে তোমরা পুকুরে কোথাও দেখা দিলে না। হ্যাঁ, তাই সকাল থেকে এদের দেখাশোনা করছিলাম। তার মানে দুপুর থেকে কিচ্ছু খাওনি? এখনো কি খিদে পাচ্ছে না? না, এখন তো খিদে খুব পাচ্ছে, কিন্তু এই ডিমগুলোকে ছেড়ে কি করে যাই? তুমি চিন্তা করো না, এখানে কিচ্ছু হবে না। আমরা সন্ধে হওয়ার আগে খেয়ে দিয়ে এখানে চলেই আসবো। এটা বলে দুজনে ডিমগুলোকে এমনি রেখে দলের সাথে চলে যায়। সাপ নিজের জায়গায় লুকিয়ে ওদের কথা শুনছিল, আর এই সুযোগই ছিল যখন ওরা ডিম ছেড়ে চলে যাবে। ওদের দূরে চলে যেতেই সাপ খুশি হয়ে যায়, মুখে হাসি আর চোখে লোভ নিয়ে ওই ডিমগুলোর কাছে যায়। আরে বাহ, কত সুস্বাদু আর বড় ডিম! বলে নিজে হাঁ করে একটা ডিম খেয়ে ফেলে। আহা, আজ তো লটারি লেগে গেল ভাই। এটা বলে ও দ্বিতীয় ডিমটার উপরও হামলা করে আর সেটাও খেয়ে নেয়। বাহ, মজা এসে গেল আজ তো। এখন আমি শিগগিরই গিয়ে নিজের গর্তে ঢুকে পড়ি। কেউ যদি দেখে নিল, কালকের বন্দোবস্তটা হবে না। বলে নিজের গর্তের দিকে চলে যায় আর গিয়ে শুয়ে পড়ে। যখন ডাক আর ড্রেক সেই দলকে বিদায় জানিয়ে নিজেদের বাসায় ফিরে আসে, তো নিজেদের বাসাকে খালি দেখে আশ্চর্য হয়ে যায়। আরে, আমাদের ডিম কোথায় গেল? ওদের তো আমাদের দল ছাড়া কেউ দেখেওনি। তাহলে ওদের কে নিয়ে গেল? শুনে ডাক কিছু ভাবলো আর বলল,
আমাদের এই ব্যাপারটা জানার জন্য উপায় বার করতে হবে। শোনো, তারপর ডাক ড্রেককে একটা আইডিয়া দেয়। পরের সকালে ড্রেক আবার দুটো ডিম দেয় আর সারাদিন ওই ডিমকে পাহারাও দেয়। আর সন্ধে হওয়ার আগেই ডাক বলল, ড্রেক, আমার খুব খিদে পেয়েছে, চলো কিছু খেয়ে আসি। কিন্তু এই ডিমগুলোকে আমরা একলা কিভাবে ফেলে রেখে যাই? যদি কালকের মতো কেউ নিয়ে যায় এদের? ও, একটা উপায় আছে। বলে ডাক নিজের মুখে কিছু ঘাস নিয়ে আসে আর ঘাসগুলোকে দিয়ে ডিমগুলো ঢেকে দেয়। হ্যাঁ, এখন ডিমগুলো কেউ দেখতে পারবে না, এটা ছেড়ে আমরা নিশ্চিন্তে যেতে পারবো। এটা দেখে ড্রেকও খুব খুশি হয় আর তারপর দুজনে নিশ্চিন্ত হয়ে চলে যায়। আরে পাগল ভাবছে এরকম করে আমার বুদ্ধি থেকে বাঁচতে পারবে? এখন তো আমাকে সন্ধে অবধি অপেক্ষাও করতে হবে না। এরকম বলে ও নিজের গর্ত থেকে বেরিয়ে আসে আর বাসার দিকে এগিয়ে যায়। এদিকে ডাকা ড্রেক পুকুরের পাশে লুকিয়ে ডিমের উপর নজর রাখছিল। কিন্তু সাপকে দেখতেই ওরা ভয় পেয়ে যায়। কিন্তু ওদের কিছু ভাবার আগেই সাপ ওদের দুটো ডিমকেই খেয়ে ফেলল আর খুশি হয়ে নিজের গর্তে ফিরে গিয়ে ঘুমিয়ে পড়ল। ডাক আর ড্রেক যতক্ষণে নিজেদের বাসায় ফিরল ততক্ষণে সাপ ডিম খেয়ে চলে গিয়েছিল। এই সাপ তো আমাদের ডিমগুলো রোজ এভাবে খাচ্ছে, এর মানে তো আমরা কখনো আমাদের বাচ্চাদের মুখ দেখতে পাবো না। শুনে ডাক চিন্তায় পড়ে গেল আর তখনই ওর নজর ঈগলের ওপর গেল, যে পুকুর পাড়ে জল খাচ্ছিল। ঘাবড়িও না, এর থেকে ছাড়া পাওয়ানোর জন্য আছে, আমাদের সাহায্য করার জন্যে। ডাক ঈগলকে বলল, আর ঈগল, আমাদের আওয়াজ তুমি শুনতে পারো? হ্যাঁ, কেন না, বলো ডাক। ডাক ওকে ওদের ডিম আর সাপের ব্যাপারে সব বলে দিল। আর সাপের কাণ্ড কারখানা দেখে ঈগল রেগে বলল, সাপ তো এমনিতেও আমার পছন্দের খাবার, আমি ওকে ওর সঠিক জায়গায় পৌঁছে দেব। তারপরে দুজনে মিলে ঈগলের সঙ্গে প্ল্যান বানায়। পরের দিন আবার ড্রেক দুটো ডিম পাড়ে আর তখনও সাপ তাদের উপর নজর রাখছিল। আমার মনে হয় কোনো জানোয়ার আমাদের বাসার ঘাস খেতে গিয়ে ডিমটাও খায়, তাই জন্যে আজকে আমরা এরামই রেখে দিয়ে চলে যাব। শুনে সাপ হাসতে লাগলো আর বলল, তুমি ঢেকে যাও বা এলো করে যাও, আমার হাত থেকে বাঁচতে পারবে না। ডাক আর ড্রেক ডিমগুলোকে এমনি রেখে চলে গেল আর সেখানে লুকিয়ে গেল যেখানে আগের বার লুকিয়েছিল। ওদের প্ল্যান অনুযায়ী ঈগল পাশেরই একটা গাছে লুকিয়েছিল। এখনই আসছি আমার সুস্বাদু ডিম। এটা বলে সাপ নিজের গর্ত থেকে বেরোয় আর ডিমের দিকে এগিয়ে যায়। যেই ও ডিমের কাছে পৌঁছালো, তো ঈগল দ্রুত তেড়ে এসে ওর ওপর ঝাঁপিয়ে পড়ল। সাপ ডিম খাওয়ার জন্য যেই ওর মুখ খুলল, ঈগল ওকে ধরে ফেলল। ঈগল নিজের ঠোঁটে ওর ঘাড় কামড়ে ধরে ওকে দূরে উড়িয়ে নিয়ে গেল। আরে ছাড় আমাকে, আমাকে ছেড়ে দে, আরে বাপরে, আরে ছাড় রে। এটা শুনে ঈগল খুব খুশি হলো আর উড়তে লাগলো। অনেকক্ষণ ওড়ার পর ও একটা পাহাড়ে গিয়ে থামলো। সেখানে আরো দুটো ঈগল অপেক্ষা করছিল। ঈগল যেই সাপটাকে ছেড়ে দিল, বাকি ঈগল তখনই ওকে ঠোঁট দিয়ে মেরে মেরে হামলা করলো, যার ফলে ও আধমরা হয়ে গেল। এখন তিনটে ঈগল মিলে ওর শিকার করলো আর ওকে মেরে ফেললো। এদিকে ডাক আর ড্রেক মেয়েদের ডিমকে সুরক্ষিত দেখে খুব খুশি হলো আর মনে মনে ঈগলকে ধন্যবাদ জানায়। কিছুদিনের মধ্যে সেই ডিম থেকে বাচ্চা বেরোয় আর তারপর ডাক আর ড্রেক খুশি খুশি ওদের জীবন যাপন করতে লাগে।